দ্বিতীয় দিনে গড়ালো ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। শনিবারের বৈঠক রাত পর্যন্ত গড়ালেও আসেনি হরমুজ প্রণালী ইস্যুতে সমাধান। আজ শুরু হামে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। ঢাকাসহ 4 সিটি কর্পোরেশনে 12 লাখের বেশি শিশু পাবে ভ্যাকসিন। থামছেই না হামি সন্তান হারানো পরিবারগুলোর কান্না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও সীমাবদ্ধতা এড়ানোর সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। প্রথম পর্যায়ে শনাক্ত হতে হবে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওখানে চিকিৎসা দিলে এই রোগটা আর বাড়বে না। শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট নন অনেক অভিভাবক। পঠন ঘাটতি ও গেজেট আসক্তি বৃদ্ধির আশঙ্কা। দেশের অবস্থাটাই আসলে এরকম, এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। একদমই এটা পজিটিভ না, কারণ হচ্ছে আগেও তো একবার করোনার সময় ছিল, করোনার সময় সেটা বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে গেছে। মোবাইলটা নিয়ে বসালাম, একটু পর এসে চেক করা যায়, ওরা কি করে ক্লাসটাকে রেখে ওরা অন্য জিনিস দেখা শুরু করে দেয়। পহেলা বৈশাখে শুরু হচ্ছে বহুল আলোচিত কৃষিকার্ড বিতরণ। প্রথম ধাপে ভর্তুকি মূল্যে সার-বীজ সহ 10 ধরনের সুবিধা পাবেন 21,000 কৃষক। এই কার্ড পাইলে আমরা লোন করতে পারবো, সার কীটনাশক পাবো। মেন কৃষক সেই যেন এই কার্ডের আওতায় আসতে পারে এবং উপকৃত হয়। প্রয়োজনীয় যে কৃষি উপকরণ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি, কীটনাশক, পশুখাদ্য, এগুলো সরাসরি কার্ডের মাধ্যমে তারা কিনতে পারবেন। দুবাই হংকং নয়, আবারও সুইস ব্যাংকগুলোকে নিরাপদ ভাবছেন এশিয়ার ধনীরা। বাংলাদেশ থেকে অর্থ পাচার রোধে নজর দেওয়ার তাগিদ। নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানে খেলা স্কোয়াডে ভরসা নির্বাচকদের। সাকিব ইস্যুতে অবস্থান পরিষ্কার করলেন হাবিবুল বাশার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দ্বিতীয় দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। শনিবার ইসলামাবাদে গভীর রাত অবধি চলা বৈঠকে আসেনি কোনো সমঝোতা। পাকিস্তানের মধ্যস্থতায় 4.5 দশক পর মুখোমুখি বসেছেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। টানা 15 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। সংশ্লিষ্টরা জানিয়েছেন আলোচনার কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী। আরও কিছু বিষয়ও হয়েছে দর কষাকষি, তবে কোনো ইস্যুতেই একমত হতে পারেনি নেতারা। শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল বিভিন্ন দেশে ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। পরে অবশ্য এই তথ্য অস্বীকার করে হোয়াইট হাউস। চলমান আলোচনায় ওয়াশিংটনের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার বাখের কালিবাফ। ইরানের সাথে আলোচনার ফলাফল যাই আসুক না কেন, চলমান যুদ্ধে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র। আবারও এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদের বৈঠক নিয়ে চিন্তিত নন বলেও জানান তিনি। ইরানের সাথে দীর্ঘ সময় নিয়ে গভীর আলোচনা চলছে, তবে পরিস্থিতি যাই হোক, দিন শেষে এই যুদ্ধে আমরাই জয়ী। সামরিকভাবে তাদের হারিয়ে দিয়েছি, তাদের যুদ্ধজাহাজ ধ্বংস করেছি, নৌবাহিনীও শেষ। আমরা হরমুজে তাদের পাতা মাইন সরাতে কাজ করছি। আলোচনা চলছে, চুক্তি হোক বা না হোক আমার কিছু যায় আসে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে মার্কিনিরা। রয়টার্সের এক জরিপে উঠে এসেছে যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট দেশটির বেশিরভাগ নাগরিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকট প্রভাব ফেলছে জনজীবনে। যুদ্ধ স্থগিত হওয়ায় সাময়িক স্বস্তি এলেও কাটেনি অনিশ্চয়তা। ইরানের সঙ্গে টানা 5 সপ্তাহের যুদ্ধের ধাক্কায় অস্থির হয়ে উঠেছে জ্বালানি বাজার। একই সাথে চাপের মধ্যে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। যুদ্ধবিরতি কার্যকর হলেও এর প্রভাব এখন সরাসরি অনুভব করছে সাধারণ মার্কিন নাগরিকরাও।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষের সাথে কথা বলে দেখা গেছে যুদ্ধ নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হয় এই যুদ্ধের পক্ষে নন অধিকাংশই। 31 মার্চ প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা গেছে 60% আমেরিকান ইরানের উপর মার্কিন সামরিক হামলার বিরোধিতা করেছেন, তবে 74% রিপাবলিকান এই পদক্ষেপকে সমর্থন করেছেন, আর ডেমোক্র্যাটদের মধ্যে এই হার 22%। ইন্ডিয়ানার খাবার বিক্রেতা বলছেন, নির্বাচনের সময় ট্রাম্পের শান্তির প্রতিশ্রুতিতে তিনি কখনোই বিশ্বাস করেননি। অন্যদিকে শিকাগোর এক ব্যবসায়ী জানিয়েছেন, জ্বালানির দাম বাড়ায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এখন মনে হচ্ছে এরপর কোথায় যুদ্ধ শুরু হবে সেটাই বড় প্রশ্ন। এই যুদ্ধ বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। মানুষ আমাদের ভিলেন হিসেবে দেখছে। বছরে $1 লাখ আয় করেও খরচ সামলানো যাচ্ছে না। প্রতিনিয়ত টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। অনেক গ্রাহক এখন আর কেনাকাটা করতে পারছেন না। আমার কৃষক বন্ধুরা দেউলিয়া হয়ে গেছে। অন্যদিকে নিউ ইয়র্কের এক অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারের আশঙ্কা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হয় এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক হলেও জ্বালানির দাম দ্রুত কমবে না। পাশাপাশি যুদ্ধে যে বিপুল অর্থ ব্যয় হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই। যদি আগামীকাল প্রণালীটি খুলে দেওয়া হয়, তবুও জট একদিনে কাটবে না। এমন না যে সঙ্গে সঙ্গেই জ্বালানির দাম কমে যাবে। স্বাভাবিকভাবেই যুদ্ধ আমরা সমর্থন করি না। অর্থনীতির জন্য এটা ভালো কিছু নয়। সরকারের উচিত সাধারণ মানুষের কথা ভাবা। খবরের প্রতি মানুষের মনোযোগেও দেখা যাচ্ছে ভিন্নতা। কেউ নিয়মিত আপডেট রাখছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদমের ওপর নির্ভর করে সীমিত তথ্যেই সন্তুষ্ট। অনেকের মতে, বাস্তবতার মাঝেও খবর আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আজ শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। রাজধানী ঢাকা সহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। উত্তরে প্রায় 5 লাখ এবং দক্ষিণে 4.5 লাখের বেশি শিশু পাবে এই টিকা। কেন্দ্র থাকবে 1100-র বেশি। টিকা দেয়া হবে 11ই মে পর্যন্ত। প্রথম 8 দিন স্থায়ী কেন্দ্রের পর টিকা শুরু হবে স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারে। একই সাথে আজ টিকা দেওয়া হবে বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। এই টিকাদান কর্মসূচি চলবে প্রায় 1 মাস। আমাদের সিরিঞ্জের কোনো ঘাটতি নাই, টিকারও কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমাদের সকল বাচ্চারা টিকা পাবে। আমরা এখন শুরু করছি ইমার্জেন্সি বেসিসে এবং এটা আমাদের নিয়মিত ইপিআই কর্মসূচির সাথে আমরা একত্রিত হয়ে যাবে। রাজধানীর কড়াইলে হামে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। এ বিষয়ে আরও কিছু তথ্য আমরা জেনে আসতে চাই। করাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, আজ থেকে তো হামের টিকাদানের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, তো ক্যাম্পেইনের প্রস্তুতি কেমন দেখছেন? কখন নাগাদ উদ্বোধন হতে পারে এই কর্মসূচি? সকাল 8টায় সময় দেওয়া, সেই সময় হয়ে গিয়েছে। এর মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ কেউ পৌঁছাতেও শুরু করেছেন। তবে মূল যে আয়োজন সেটি হচ্ছে শিশুদেরকে ভ্যাকসিনেশন বা টিকাদানের আওতায় আনা, সেই কাজটি চলছে। এবং সেই কাজটি আপনি দেখতে পাবেন যে প্রাথমিক পর্যায়ের যে তথ্য সংগ্রহণ এবং তথ্য সংগ্রহ করা এবং টিকা কার্ড দেওয়ার যে কাজটি সেটি চলছে। এই উত্তর সিটি কর্পোরেশনের একটি তথ্য বোর্ডও টাঙানো হয়েছে এরই মধ্যে, যে কত শিশু, কতগুলো সেন্টার, শিশুরা কোথায় কোথায় টিকা নিতে পারবেন, সেই তথ্যগুলো এরই মধ্যে উত্তর সিটি কর্পোরেশন তরফ থেকে সেটি টাঙানো হয়েছে। এবং যেটি আমরা জানতে পারছি যে এবারের টার্গেট, অর্থাৎ এই দফায় টার্গেট রয়েছে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে 4,94,000 অর্থাৎ প্রায় 5 লাখ শিশু এইবারের টিকাদান কর্মসূচির আওতায় আনার একটা পরিকল্পনা কিংবা লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে। আমরা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, বিভিন্ন ইউনিটের চিকিৎসক যারা রয়েছেন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবেই যারা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে কর্মরত রয়েছেন, তারা এরই মধ্যে এই এরশাদ মাঠ, কড়াইল বস্তির একটি পরিচিত মাঠ, সেখানে তারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন। তবে মূল যে অনুষ্ঠানের মঞ্চ কিংবা যে আয়োজন স্থল যেটি দিয়ে উদ্বোধন করার কথা, যেখান থেকে সেই জায়গাটি এখনও ফাঁকা রয়েছে। তার কারণ হচ্ছে এটি যে প্রধান অতিথি যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত, তিনি এখনও পৌঁছননি। এবং একই সঙ্গে সিটি কর্পোরেশনের প্রশাসক তিনিও আসবেন।
অন্যান্য যেই সংশ্লিষ্ট কর্মকর্তারা, সব মিলিয়ে মূল লক্ষ্য এটি যে যেই প্রাদুর্ভাব চলছে সেই প্রাদুর্ভাব থেকে শিশুদের কিভাবে রক্ষা করা যায়, আর তার জন্যই টিকাদান কর্মসূচির এই ঘটা করে এত বড় আয়োজন। তাজনুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। মৃত্যু পরোয়ানা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। শিশু আছে এমন পরিবারে ভর করেছে আতঙ্ক, উদ্বেগ। প্রতিদিনই বাড়ছে শিশু মৃত্যু, যা এক একটি পরিবারকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। শুধু হাম নয়, সংক্রামক রোগের বেলায় প্রান্তিক চিকিৎসায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক একটি মৃত্যুর আড়ালে লুকিয়ে থাকা সেই অসহনীয় ক্ষতির গল্প আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন মোহাম্মদ নিজাম। শরীয়তপুরের জাজিরার এই পরিবারের যমজ 2 কন্যার একজন মালিহা। হামাক্রান্ত হবার পর তাকে বাঁচানো যায়নি। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা, অবস্থা খারাপ হলে পাঠানো হয় ঢাকায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মানছে না মায়ের মন। স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে মায়ের আফসোস, সঠিক চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত নারী ছেঁড়া ধনকে। এরকম সিরিয়াস রোগী ডাক্তার তো আসা জরুরি ছিল, আগে তাড়াতাড়ি ডাক্তার আসা জরুরি ছিল, যাক ডাক্তার দেখা জরুরি ছিল। এই বাসায় শ্বাসকষ্ট হইতেছে, ওনারা দেখলে তো বুঝতো, তো ওনারা দেখলে বুঝতো না, তো আগে যদি বলতে পারতো যে ওরা আইসিইউ লাগবে, তাহলে তো আমরা অন্য আগে ব্যবস্থা করতাম। এখন তো আমার মনে হয় আইসিইউতে রাখলে মনে হয় আমার মেয়ে বাঁচত। একটি ছোট কবর, আর তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে ভেঙে পড়া একটি পরিবার। প্রার্থনায় কেবলই স্মরণ ছোট্ট সোনামণিকে। যেন বাংলাদেশ সরকার প্রতিটা হসপিটালের উপরে নজর রাখে। আমার মতো যেন আর কোনো বাবা এই বসে সন্তান হারা হতে না হয়। পৃথিবীর সমস্ত ধন সম্পদ কোনো বাবার হাতে এনে দিলেও তার প্রিয় সন্তান হারানোর এই দুঃখ ভোলানো সম্ভব নয়। সন্তান হারা এসব বাবাদের আর যে এতটুকুই দায়িত্বে রয়েছেন যারা, তারা যেন সেটুকুই পালন করেন নিষ্ঠার সাথে, যাতে এমন দিন আর কোনো পরিবারকেই দেখতে না হয়। শুধু এই একটি পরিবার নয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 15 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 145 শিশু। হাসপাতালে গিয়ে চিকিৎসা আর দুর্ভোগের অভিজ্ঞতা কম বেশি সবারই এক। ডাক্তারে কয়বার ডাকছি, ডাক্তার নাই, নার্সেরা ঘুমায় রয়েছে, 2টা নার্স থাকে রাত্রে, নার্সের সংখ্যা খুবই কম। তারপর নার্সে করে ডাকছি যে ম্যাডাম আমার বাবু এরম হতেছে, কইতাছে এমন করবোই ডাক্তারের লেগা করে আমার দমক মেরা দেয়। অধিকাংশ ক্ষেত্রেই টিকা কভারেজের ঘাটতি আর দেরিতে চিকিৎসা কেন্দ্রে যাওয়াকে মৃত্যুর অন্যতম প্রধান কারণ মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলেন, হাসপাতালের সীমাবদ্ধতার বিষয়টিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রান্তিক শিশুদের দিকে নজর দেওয়া উচিত, বিশেষ করে তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যদি তারা আসে ঘরের কাছেই, তাহলে তারা যত্নটা পায় এবং প্রয়োজনে মাকে সহ সেকেন্ডারি হাসপাতাল যেমন গ্রামে উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে বাচ্চাকে তার মাকে সহ রাখবে, বাচ্চার চিকিৎসা হবে এবং ওর কাছ থেকে অন্যরা রোগ ছড়াবে না। হামের বর্তমান প্রাদুর্ভাবকে মহামারী বলার পক্ষে এই বিশেষজ্ঞ। তার মতে, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার ঘাটতি আর হাসপাতালের সীমিত সক্ষমতা সংকটকে আরও গভীর করছে। গোড়ায় হাত দিতে হবে যেন আমাদের দেশে রোগের শনাক্তটা প্রাথমিক পর্যায়ে হয়ে যায়। সেটা হামের কথাই বলুন বা ব্লাড প্রেশারের বলুন বা ডায়াবেটিস বলুন, প্রথম পর্যায়ে শনাক্ত হতে হবে ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ওখানে চিকিৎসা দিলে এই রোগটা আর বাড়বে না। পরিসংখ্যান শুধু সংখ্যার জানান দিচ্ছে, যদিও সন্তান হারানো প্রতিটি পরিবারের কাছে এসব সংখ্যার ওজন অনেক ভারী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন মনে করেন, হাম যে আধার নিয়ে এসেছে তা যেন আরও কালো না হয়, সেদিকেই নজর দিতে হবে সরকারকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংরাই ও বৈশ্যুর সূচনা হলো। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমে যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে অপেক্ষায় করেছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, উৎসব ঘিরে আর কি কি আয়োজন আছে এ বিষয়ে একটু বিস্তারিত করে জানতে চাচ্ছি। শুভ সকাল, শুভ বিজু। পাহাড়ে খুব বর্ণিল বর্ণতায় আজকে শুরু হচ্ছে বিজু উৎসব এবং নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়েই পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বৈশাখী উৎসবের সূচনা হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি কাকমাদের বিজু, মারমাদের সাংরাই,
শিশুরাদের বলছে এই উৎসবটি হচ্ছে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব। এই সামাজিক উৎসবকে ঘিরেই পাহাড় ব্যাপী ব্যাপক আয়োজন থাকছে। পাহাড় ব্যাপী ব্যাপক আয়োজন থাকছে। আয়োজনের প্রথম অংশ যদি বলি তাহলে আজ খুব ভোরে আপনারা দেখতে পাচ্ছেন চেঙ্গি নদীর পাড়ে লাল নীল পোশাকে চাকমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী পুরুষের উপস্থিতিতে একেবারে রঙিন হয়ে উঠেছে নদীর পাড়। একই অবস্থা যদি আমরা বলি, এটি পুরো জেলার চিত্রটাই এমনই যে একেবারে উৎসবটুকু শহর ছাড়িয়ে গ্রাম প্রত্যন্ত দুর্গম এলাকায় সে উৎসবে লেগেছে, রং লেগেছে। উৎসবটি খুব এই ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু সাংগ্রাই বৈশু উৎসবের সূচনা হলেও 3 দিন ব্যাপী নানা আয়োজন থাকছে। আজকে যেমন এখানে চাকমা সম্প্রদায়ের ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজুর সূচনা হলো, বৈশাখীর সূচনা হলো, ঠিক তারা এখান থেকে গিয়ে বাসা বাড়িতে গিয়ে অতিথি আপ্যায়নের জন্য প্রস্তুতি নেবেন। অপরদিকে আগামীকাল মারমা সম্প্রদায়ের খেলাধুলা সহ নানা তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন আচার অনুষ্ঠান থাকবে। তার মধ্যে অন্যতম হচ্ছে মারমাদের জলকেলি উৎসব। একই সাথে আপনার ত্রিপুরারা তারপর ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষজন তারা গড়েয়া নৃত্যের মধ্য দিয়ে, অর্থাৎ তাদের যে ঐতিহ্যবাহী যে একটি নৃত্য রয়েছে সেই নৃত্যের মধ্য দিয়েই তারা এই বৈশু উৎসব পালন করে থাকবে। যদিও বা এই ফুল ভাসানোটাই হচ্ছে মূল আকর্ষণ, কারণ এই ফুল ভাসানোর মধ্য দিয়ে বাংলা পুরাতন বছরের জরাজীর্ণতাকে যেমন ভাসিয়ে দেওয়া হয়, বিদায় দেওয়া হয়, তেমনি করে নতুন বছরের শুভ কামনা তারা প্রত্যাশা করেন। সবকিছু মিলিয়ে এই উৎসবকে ঘিরেই পাড়া মহল্লায় আজ থেকে আরো 2 দিন আগে থেকেই তারা ঐতিহ্যবাহী নানান খেলাধুলা চলছে, পাড়ায় পাড়ায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, নানান ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান চলছে, সেটা আমরা দেখতে পেয়েছি। মারফি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার যাচ্ছে রাঙামাটিতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শামসুল আলম। শামসুল, কি কি আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো পার্বত্য অঞ্চলের এই সামাজিক উৎসব? আজ ভোর থেকে রাঙ্গামাটির এই যে কাপ্তাই হ্রদ রয়েছে, কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে তারা ফুল ভাসিয়েছে। আপনাকে আমি যদি একটু দেখাতে চাই, ভোর থেকে এখানে বিভিন্ন সম্প্রদায়ের এখানে লোকজন সমাগম ঘটেছে। বিশেষ করে আমরা এক সময় দেখেছিলাম এখানে যে পার্বত্য চট্টগ্রামে যে ত্রিপুরা যে সম্প্রদায় রয়েছে, ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন তারা প্রতি বৎসর তাদের এই দিনে তারা গঙ্গা দেবীকে উদ্দেশ্য করে ফুল ভাসানোর এই অনুষ্ঠানটা তারা করত। কিন্তু কয়েক বছর যাবত এখানে যে অন্যান্য যে সম্প্রদায়ের যে লোকজন রয়েছে, বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, খিয়াং, লুসাই, সকল সম্প্রদায় এখন এই ফুল ভাসানো উৎসবটা তারা পালন করে। আজকে আমরা ভোর থেকে দেখতে পেয়েছি যে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে এখানে পাহাড়িদের মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সকল সম্প্রদায়ের এখানে তাদের যে ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে তারা এখানে এসে গত যে বছরটা তারা পার করছে, এই বছরের মধ্যে যত দুঃখ ক্লানি যা ছিল তার থেকে তারা পরিত্রাণ পেয়ে আগামী বছর যাতে তারা সুখ শান্তির মধ্যে তারা বসবাস করতে পারে এবং তার যাতে এই পার্বত্য চট্টগ্রামে যে সকল সম্প্রদায় এখানে বসবাস করে, পাহাড়ি বাঙালি সম্প্রদায় সকল একসাথে যাতে মিলেমিশে শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারে, এই প্রার্থনা তারা গঙ্গা দেবীর কাছে করেছে। তাছাড়া আপনাকে জানি এই বৈশাখী উৎসবকে কেন্দ্র করে শুধু আজকে না, এই পুরো মাসটি জুড়ে এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান 3 পার্বত্য জেলায় বিভিন্ন সম্প্রদায়ের লোকজন তারা এই বৈশাখী পালন করে বিভিন্ন ভিন্ন নাম দিয়ে। আগামী 15 তারিখ এবং 17 তারিখ মারমা সম্প্রদায়ের জলকেলি অর্থাৎ জল উৎসবের মাধ্যমে এই বৈশাখী উৎসবের সমাপ্তি হওয়ার কথা রয়েছে। শামসুল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সময় এবার কৃষি কার্ডের। বাংলা বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত চাষিদের হাতে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন। এই কার্ডধারীরা যেমন নানা প্রণোদনা পাবেন, তেমনি তাদের জন্য থাকবে ভর্তুকি মূল্যে সার বীজ। আপাতত সারা দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এই কার্যক্রম। কৃষি খাতে সরকারের দেয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা সহজলভ্য করতে কৃষকদের কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
কৃষি বিভাগের তথ্য, কৃষি কার্ডের মাধ্যমে গ্রামের সাধারণ কৃষক স্বল্প সুদে কৃষি ঋণ, ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক সহ 10 ধরনের সুবিধা পাবেন। এছাড়া এই কৃষি কার্ড কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন হলে কৃষকদের জন্য সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। প্রথম ধাপে 21,000 ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। আমরা কৃষি কার্ডের আবেদন করছি, আশা করি 14 তারিখের মধ্যে যেন আমরা এই কৃষি কার্ডগুলো হাতে হাতে পাই। এই কৃষি কার্ড অনুযায়ী আমাদের সার, স্বল্পমূল্যে সার, বীজ এবং কৃষি ব্যাংক থেকে কিছু ঋণ দিতে পারে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমরা কৃষকগুলো উপকৃত হব, যে আমরা কৃষি ভালোভাবে করতে পারবো। এই কার্ড পাইলে আমরা লোন করতে পারবো, সার কীটনাশক পাবো এবং আমাদের কৃষিকাজের খুব সহজ হবে। তবে কৃষকরা বলছেন, কেবল চাষাবাদের সাথে সম্পৃক্তদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলেই এই উদ্যোগের সফলতা আসবে। তারা বলছেন, আগেও কৃষকদের জন্য কাগজে কলমে কিছু সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে প্রকৃত অনেক চাষি সে সুবিধার দেখা পাননি। এর আগে কৃষি কার্ড কইছিলাম, তখন আমরা বীজ টিজ কিছু পাইনি, শুধু আমরা সারটাই পাই। গরিব কৃষকরা এবং ন্যায্য যে কৃষক, যে মেন কৃষক, সেই যেন এই কার্ডের আওতায় আসতে পারে এবং উপকৃত হয়। আমাদেরকে বিভিন্ন প্রণোদনার কথা বলছে, উচিত মূল্যে সার, কীটনাশক, বীজ এগুলো দেওয়ার কথা বলেছে। যদি আমরা এগুলো পেয়ে থাকি তাহলে আমরা উপকৃত হব। কৃষি কর্মকর্তারা জানান, কৃষকের অন্যান্য ভাতা প্রাপ্তির কোনো কার্ড আগে থাকলে তার নতুন কৃষি কার্ডের অধীনে চলে আসবে। এছাড়া কার্ডের আওতায় জমির পরিমাণ অনুযায়ী সার কিনতে পারবেন কৃষক। আশা করা যাচ্ছে এর মাধ্যমে এই অঞ্চলের কৃষকদের যে আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হবে এবং কৃষির যে বিভিন্ন উপকরণগুলো আছে এগুলো এই কৃষক কার্ডের মাধ্যমে তারা পাবেন। এই কার্ডের আওতায় কৃষকরা সরাসরি সরকারি যে সহযোগিতাগুলো আছে, বিশেষ করে সরকারি প্রণোদনা এবং কৃষক তার যে প্রয়োজনীয় যে কৃষি উপকরণ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি, কীটনাশক, পশুখাদ্য, এগুলো সরাসরি কার্ডের মাধ্যমে তারা কিনতে পারবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, সরকারের নেয়া কোনো উদ্যোগেই দল, ধর্ম, বর্ণ বিবেচনা করা হবে না। আগামী সরকার তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কৃষক কার্ড বিতরণ করবে। আমিও নিজেও বলতে পারবো না ওই 2000 যে কৃষক কে কার্ড পাচ্ছে, আমিও বলতে পারবো না। এইখানে তারা বিভিন্নভাবে 3 স্তরের যাচাই বাছাই করে সেইখানে তারা নির্ধারণ করেছেন কে কে কোন ক্রাইটেরিয়া পেতে পারে। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার। মৎস্য চাষী ও দুগ্ধ খামারিরাও এই কার্ডের আওতায় পড়বেন। জারিন অর্নি, যমুনা নিউজ। সরকারের অনলাইন অফলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে অভিভাবকরা চিন্তিত। তাদের উদ্বেগ, গেজেট আসক্ত হয়ে উঠতে পারে শিক্ষার্থীরা। জ্বালানি সংকট নিরসনে এমন পদক্ষেপ শিক্ষা খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে জানিয়েছেন সেই শঙ্কাও। এই অবস্থায় জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও সুদৃঢ় পরিকল্পনা নিতে সরকারের প্রতি আহ্বান বিশ্লেষকদের। আহমেদ রাজার প্রতিবেদনে থাকছে এর বিস্তারিত। ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলে 1 মাসেরও বেশি সময়। রণকৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। সে সময় থেকেই লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত সরবরাহ। 8 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে হামলা অব্যাহত রাখায় উন্মুক্ত হয়নি জলপথটি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে অর্থনীতি, কৃষি, শিক্ষা, পরিবহন ব্যয়, নিত্যপণ্যের দাম এবং শিল্প কারখানার উৎপাদন খরচেও। প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় নানা পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ, যার অন্যতম স্কুলের পাঠদান কর্মসূচি ও অফিস সূচি কমানোর মতো সিদ্ধান্ত, যা গ্রহণ করেছে প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কা। বাংলাদেশেও 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইন ক্লাসের কথা ভাবছে সরকার, যার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও। পাইলট কার্যক্রম হিসেবে মেট্রোপলিটন এলাকায় স্কুলগুলোয় প্রথমে চালু হবে এই কার্যক্রম। অবশ্য সেটি মানতে বাধ্য নয় সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে শিক্ষার্থীরা? এর মাধ্যমে জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি কতটা সহায়ক হবে শিক্ষা কার্যক্রম পরিচালনা?
অফলাইনে যেরকম আমরা ইন্টেলেকচুয়ালি মানে জিনিসটা বুঝতে পারি, মানে এটা রিয়াকশন দেখতে পারি, আরো ভালোভাবে বোঝা যায় জিনিসটা, অনলাইনে এটা আমি ফিল করি না। টেম্পোরারি কিছু দিনের জন্য আমি মনে করি হচ্ছে 3 দিন অফলাইন এবং 3 দিন অনলাইনে বেশি সমস্যা ভোগান্তি হবে না। অনেকের স্মার্টফোন নেই, তারা অনলাইনে ক্লাস করতে পারবে না। অনলাইন ক্লাস দিয়ে এটাকে ফোন অ্যাডিক্টেড করে ফেলতেছে। এতগুলো বাচ্চা একসাথে 6টা থেকে 7টা ফ্যান থাকে, কিন্তু বাসায় হলে প্রত্যেকটা বাসায় আলাদা আলাদা করে ফ্যান চলবে। আমার স্মার্টফোন নাই বাসায়, তো আমি ওইভাবে অনলাইনে স্মার্টফোন ছাড়া তো ক্লাস করা সম্ভব না। শিক্ষকদের সাথে আমরা কথাবার্তা বলতে পারবো, কিন্তু ওটা মোবাইলে তো আর আমরা সেভাবে পাবো না। মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিভাবকরা। করোনাকালে অনলাইন ক্লাসের বিরূপ প্রভাব এবং সন্তানদের গেজেট আসক্তিতে তারা বিরক্ত। প্রত্যাশা দীর্ঘমেয়াদী হবে না সরকারের এই সিদ্ধান্ত। একদমই এটাও পজিটিভ না, কারণ হচ্ছে আগেও তো একবার করোনার সময় ছিল, করোনার সময় সেটা বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে গেছে। মোবাইলটা নিয়ে মানে বসালাম, একটু পর পর এসে চেক করা যায়, ওরা কি করে ক্লাসটাকে রেখে ওরা অন্য জিনিস দেখা শুরু করে দেয়। এটা মনে হয় একদম বেস্ট না দেওয়াটাই। দেশের অবস্থাটাই আসলে এরকম, এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। জ্বালানি উন্নতি হয়, সেই জন্য আমি এটা সাপোর্ট করি। 1 ঘন্টা করে 2 ঘন্টা করে হলেও অফলাইনে ক্লাসটাই আমার মনে হয় ভালো। গেম স্কুলে এগুলো তো যখন অনলাইনে ক্লাস হবে তখন তো ওই মগ্নে চলে যাবে। পরিস্থিতি বিবেচনায় মেট্রোপলিটন এলাকায় নেয়া এমন সিদ্ধান্তকে সঠিক মনে করছেন না বিশ্লেষকরা। তাদের মতে করোনাকালে বাসায় ছিলেন অভিভাবকরা, পেয়েছেন লেখাপড়া তদারকির সুযোগ, কিন্তু অফিস চালু থাকায় বর্তমানে সবার পক্ষে সেটি করা অসম্ভব। সমাধান না করে এই বিষয়টাকে হাত দেয়া কতটুকু আসলে ফলপ্রসূ হবে সেই চিন্তাগুলো করতে হবে। তো গভর্নমেন্টের প্রতি আসলে এই বিষয়গুলো আহ্বান যে অনলাইন ক্লাসে গিয়ে আমরা এটাকে কতটুকু কার্যকর করতে পারবো কিনা, নাকি বিকল্প কোনো চিন্তা ভাবনা করব, সেই বিষয়গুলো ভাবা আসলে। মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পরিস্থিতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেয়ার অনুরোধ সব অংশীজনের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় চোখ রাঙাচ্ছে হাম। সংক্রমণ যেমন বাড়ছে, সঙ্গে হাসপাতালে বাড়ছে ভিড়। হাম আক্রান্ত শিশুদের বেশি ভোগাচ্ছে নিউমোনিয়া। আইসোলেশন ওয়ার্ডও নামে মাত্র। এক ওয়ার্ডে অনেক রোগী ও স্বজনরা থাকায় নতুন সংক্রমণ ঝুঁকি বাড়ছে। হঠাৎ রোগীর চাপ এতটাই বেড়েছে যে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। 9 মাসের আলামিনের প্রচণ্ড কষ্ট হচ্ছে শ্বাস নিতে, সারা শরীরে লালচে বর্ণ। ছোট্ট শিশুটি এতটাই নিস্তেজ যে কাঁদতেও ভুলে গেছে। ছোট্ট সোনামণিদের এই কষ্ট কি আর সইতে পারেন স্বজনরা? হাম উঠেছে, সে ডাক্তার বলল কি যে অ্যালার্জি, তা 5 দিন ধরে রোগী ভুগতেছে, সাথে শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ ইউনিটের একটি অংশ প্রস্তুত করা হয়েছে আইসোলেশন ইউনিট হিসেবে। 13 শয্যার এই ইউনিটে 8 এপ্রিল রোগী ভর্তি ছিল 22 জন। প্রতি রোগীর সাথে 2 জন করে থাকলে ছোট এই ইউনিটে মানুষ ছিল প্রায় অর্ধশত। বেশিরভাগেরই মুখে নেই মাস্ক। হাম আক্রান্ত একজন রোগী থেকে নতুন অন্তত 18 জন পর্যন্ত আক্রান্ত হতে পারে। তাই আইসোলেশন ওয়ার্ডে ঝুঁকি আরও বেশি বলে মনে করছেন রোগীর স্বজনরা। কত কষ্ট করতেছি দেখেন, আইসিইউতে 3-4 দিন নিচে ময়লা আবর্জনা দেখেন কি অবস্থা, সে সবারই ময়লা আবর্জনা চারিধারে এসে সব এই ভিতরে এসে জমা হচ্ছে। মানে এটা হলে বাচ্চাদের একটু শ্বাসকষ্ট হয়, গায়ে চুলকানি, মানে খুব অশান্তি এদের। আইসোলেশন বলতে কি বোঝায়, কিন্তু এখানে আইসোলেশনের কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না। অনেকে আছে ডায়রিয়া বাচ্চা আসছে, সেই ডায়রিয়া বাচ্চার সাথে যদি একটা ভালো বাচ্চাও দেওয়া হয় তাহলে তো সেই বাচ্চাও ডায়রিয়াতে ইনফেক্টেড হবে, এটা তো আর বড় একটা রিস্ক। স্বাস্থ্য বিভাগের তথ্য, গত 9 মার্চ পর্যন্ত খুলনা বিভাগের 10 জেলায় হাম রোগী শনাক্ত হয়েছে 956 জন। হামের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে কুষ্টিয়া জেলা। এই জেলায় রোগী শনাক্ত হয়েছে 313 জন। 213 রোগী শনাক্ত হয়েছে পাশের যশোর জেলায়। মাগুরায় আছে 95 জন, খুলনায় 72, মেহেরপুরে 70, সাতক্ষীরায় 50, ঝিনাইদহে 40, নড়াইল ও বাগেরহাটে 36 জন করে এবং সবচেয়ে কম 13 জন শনাক্ত হয়েছে চুয়াডাঙ্গায়। রোগী বাড়লেও চিকিৎসার মান ভালো নয় বলে অভিযোগ স্বজনদের। মানুষ এখানে অনেক হয়রানি হচ্ছে, কারণ এখানে কোনো ভালো ডাক্তার নাই। কোনো যারা শিশু ডাক্তার কুষ্টিয়া শহরের ভালো ভালো জায়গায় আছে, সে সকল শিশু ডাক্তাররা কেউ আসে না। এদের কোনো আলাদা ট্রিটমেন্ট হচ্ছে না, ডায়রিয়া রোগীদের ভিতরে রাখছে। হাম রোগীর জন্য তো আলাদা স্পেস থাকার দরকার আছে, পেশেন্ট প্লাস পেশেন্টের সাথে যে থাকবে, কিন্তু সেই স্পেস এখানে নাই। হঠাৎ কেন বিভাগের প্রতিটি জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তা নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা। তবে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকা ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে ভ্যাকসিন দিতে সমস্যা হওয়ায় হামের সংক্রমণ হচ্ছে বলে মনে করেন তারা।
4 বছর পর পর যে মেজেস ক্যাম্পেইন, বিশেষ মেজেস ক্যাম্পেইন, সেটা তো হয় নাই। তার কারণেও এটার একটা ইফেক্ট পড়তে পারে বলে আমাদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন। খুলনা বিভাগে হামের সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত মারা গেছে একজন। আক্রান্ত শিশুদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে এই হামের যারা সন্দেহজনক রোগী তাদের জন্য আইসোলেশনের যে চিকিৎসা ব্যবস্থাপনা সেটি ব্যবস্থাপনা রয়েছে এবং এছাড়াও 250 শয্যা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতেও এই ব্যবস্থা চলমান আছে। হাম সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কক্সবাজারে মৌসুমী নানা রোগে কাবু শিশুরা, বেশিরভাগই হামে আক্রান্ত। বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া প্রকোপও। 9টি উপজেলার একমাত্র ভরসা সদর হাসপাতাল, যেখানে শয্যার তুলনায় 4 গুণ বেশি রোগী ভর্তি। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হামে আক্রান্তদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। কক্সবাজারের সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এটি। শয্যার চেয়ে হামে আক্রান্ত শিশু রোগীদের সংখ্যা বেশি, তার উপর বাইরে স্বজনদের ভিড়। জ্বর, বমি, কাশি, জিহ্বাই ঘা ও সারা শরীরে ফুসকুড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করাই সবাই সদর হাসপাতালে ছুটছে বলে দাবি স্বজনদের। জ্বর ওঠার পর থেকে দেখতেছি বাচ্চার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, তার কারণে হসপিটালে আসা হয়েছে। লাল লাল গা কি হদিন উঠে মানুষের হাম রোগ বলে হওয়া তো নছিনি, জ্বর হমায় না ভার দিয়ে আমাদের সমস্যা বেশি। বাচ্চা থাকে যে টেকনা ফুটতো না, এটা ইন্না আনি আর তো ভর্তি দিই ও মনে হয় কিছু ঠান্ডা খাঁটি বেশি গুন্দাই না পারে। হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া, চোখের সমস্যায় আক্রান্ত অনেকে। হঠাৎ করে এরা পরশুদিন রাতে জ্বর, মারাত্মক জ্বর। জ্বরে তো কেঁতে কেঁতে হাসপাতালে কথা হালিয়া সন্ধ্যা সময় মানে হাসপাতালে টানি মা দুধ খাচ্ছে না, হাসে, তারপরে যায় ঠান্ডা করে গালার মাঝে গাছে গাছে। ঋতু পরিবর্তনের কারণে এসব রোগের প্রকোপ বাড়ছে বলছেন চিকিৎসকরা। ব্যক্তিগতভাবে যদি তারা নিজেদের হাইজিনিটি মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাইরে বেরোলে মাস্ক ইউজ করে, তাহলে সেক্ষেত্রে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। কক্সবাজারের 9টি উপজেলার একমাত্র ভরসা 250 শয্যার সদর হাসপাতালটি, যেখানে প্রতিদিন ভর্তি থাকে সহস্রাধিক রোগী। বেশিরভাগের স্থান হয় মেঝেতে। আমরা অতি শীঘ্রই, হয়তো কালকে আমরা এই আইসোলেশন ওয়ার্ড চালানোর জন্য আমাদের ট্রেন নার্স আমাদের এখন আছে, তারপর ডক্টর আমরা চেয়েছি সুইজারল্যান্ডকে, আমরা ইতিমধ্যে আমরা কয়েকজন ডাক্তার এখানে যোগদান করেছে। কক্সবাজার জেলায় 29 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত 365 জন। হাসপাতালে ভর্তি আছে 93 জন এবং মৃত্যু হয়েছে 5 জনের। জুবাইর রিফাত, যমুনা নিউজ। হবিগঞ্জের নবীগঞ্জে 2 বীমা প্রতিষ্ঠানে গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, আহত অর্ধ শতাধিক। শনিবার রাতে উপজেলার চৌষুদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চৌষুদপুরের বাসিন্দা আহমদ আলী এবং মৌলুদ হোসেন 2টি আলাদা বীমা প্রতিষ্ঠানে কর্মরত। গ্রাহক বৃদ্ধি এবং সুযোগ সুবিধা নিয়ে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে দুপক্ষের লোকজনের মধ্যে ছড়ায় বিরোধ। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আহত হন অর্ধ শতাধিক মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। নোয়াখালীর হাতিয়ায় অভিযান পরিচালনা করে 4008 লিটার পেট্রোল এবং 2015 লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত 2টি ইঞ্জিন চালিত বোট সহ 4 জনকে আটক করা হয়েছে। শনিবার উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ড জানায়, বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে এসব জ্বালানি মজুত করছিল চক্রটি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেসব জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, চোরাচালান রোধ এবং বাজার স্থিতিশীল রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বর্ষা শুরু হতে এখনো বাকি, কিন্তু এর আগে মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে দেখা দিয়েছে ভাঙন। আরিচা 1 নম্বর ফেরিঘাট থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ভিটে মাটি হারানোর শঙ্কায় নদী পাড়ের বহু মানুষ। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অসময়ে ভাঙছে যমুনার পার, নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, হুমকির মুখে বহু স্থাপনা। 2 সপ্তাহ ধরে মানিকগঞ্জের আরিচা 1 নম্বর ফেরিঘাট থেকে তেওতা বাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এটি এখন যমুনা নদীর ভাঙনের মুখে দাঁড়িয়ে। গেল বছর এখানে বালুর বস্তা ফেলে বাড়িটিকে কোনো মতে রক্ষা করা হয়েছিল, কিন্তু এবার নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আবারও হুমকির মুখে পড়েছে। আর এভাবে ভাঙন চলতে থাকলে এই বাড়িসহ আশপাশের অনেক বাড়িঘর নদীতে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমরা এই ভাঙনেতে খুব আতঙ্কের মধ্যে আছি, আমাদের অনেক ভয়ঙ্কর অবস্থায় আছি। যদি এটুকু ভেঙে যায় তাহলে আমরা যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমাকে থাকার মতো কোনো জায়গা নেই। 2টা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, 8টা মসজিদ, স্কুল এবং জমিদার বাড়ি থেকে দক্ষিণ দিকে যদি না ফেলাছি ব্যাগ সাময়িক আমরা থাকতে পারব না। এখন যদি পানির নিচে থেকে বস্তা ফেলে উপর দিকে উঠান যায় তাহলে বস্তাগুলো মজবুত হবে। স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার পরিবর্তে শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে এই ভাঙন থেকে রক্ষা পাওয়া সম্ভব। বর্ষার সময় এই পর্যন্ত পানি যখন আসছে তখন হলো নৌকা আইনে এই জায়গাতে উপর দিয়ে ফেলে গেল, কিন্তু নিচের ফেলাইন। তার জন্য এখনই যদি ফেলে এইভাবে ফেলে তাহলে এই ভাঙনিটা কমবে। বর্ষার সময় এখন পানির ভিতরে বস্তা ফালানো হইতেছে, কোথায় পড়তেছে বস্তা, কি কাজে লাগতেছে, এটা এত তোয়াক্কা হয় না। আর এখন বস্তা ফালাইলে, নদীর পর্দা বস্তাগুলো ফালাইলে এটা দেখে শুনে ফালাইতে পারবে, কি কার্যকারিতা আসবে, কাজে লাগবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। ব্যাপক পরিসরে কাজ করার জন্য আমরা একটা বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প আওতায় অন্তর্ভুক্ত করার জন্য আমাদের ডিবি প্রণয়ন আছে। আর প্রকল্পটি পাশ করার পূর্বে যেন মানুষের জানমাল রক্ষা করা যায় এবং সরকারি এবং বেসরকারি স্থাপনার জন্য নদী ধরে বিলীন না হয়ে যায়, যেন রক্ষা পায়, সেই ব্যাপারে আমরা যথেষ্ট কাজ করে যাচ্ছি। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেছেন স্থানীয় সংসদ সদস্য। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পানিমন্ত্রীর কাছে আমি ডিও দিয়েছি, তারা অতি দ্রুত এই ভাঙন এলাকাগুলোকে, এবারের বর্ষায় ভাঙন এলাকাগুলোকে যাতে না ভাঙে তার জন্য জিও ব্যাগ দিয়ে এই মেহনতি মানুষের বসতবাড়ি, চাষের জমিটা তারা রক্ষা করতে চেয়েছেন। বর্ষার আগেই কার্যকর ব্যবস্থা না নিলে যমুনা নদীর ভাঙনে আরও বিস্তীর্ণ এলাকা বিলীনের শঙ্কা স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। টানা 21 ঘন্টা বৈঠকের পরও আসেনি কোনো সমাধান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিশ্চিত করেছেন এই তথ্য। রোববার সকালে সংবাদ সম্মেলনে দাবি করেন, ওয়াশিংটনের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। যথেষ্ট নমনীয় হয়েই সেরা প্রস্তাব দিয়েছিলেন তারা। তবে এখনও শর্ত মানতে রাজি হয়নি ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় বৈঠকে বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে বলে জানান ভ্যান্স। বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কাছ থেকে স্পষ্ট অঙ্গীকার চেয়েছেন তারা, কিন্তু এই বিষয়ে স্পষ্ট কথা দিতে রাজি হয়নি তেহরান। ভবিষ্যতে তেহরান এই বিষয়ে ভাববে বলে আশাবাদও জানান ভ্যান্স। বলেন, আলোচনা চলাকালে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা আন্তরিকভাবেই আলোচনা করেছি। সবশেষে খুব সোজাসাপটা একটি প্রস্তাব দিয়েছি, যেটা আমাদের তরফ থেকে চূড়ান্ত এবং সেরা অফার। আমরা বেশ নমনীয়ই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো সমাধান হয়নি। আমরা পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের কাছ থেকে ইতিবাচক অঙ্গীকার চেয়েছি। এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ছিল। পুরো আলোচনা জুড়েই সে চেষ্টা করেছি, কিন্তু এখনও তা হয়নি। দুবাই, হংকং কিংবা সিঙ্গাপুর নয়, এশিয়ার নব্য ধনীরাও অর্থ সম্পদ গোপন করতে ঝুঁকছেন দীর্ঘদিনের ভরসাস্থল সুইজারল্যান্ডের দিকে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এশীয় ধনাঢ্যদের হংকং বা দুবাই যাওয়ার কথা, কিন্তু সুইস ব্যাংকগুলোকেই তারা বেশি নিরাপদ মনে করছেন। কেন এই পুরনো আস্থার পুনর্জাগরণ? আর বাংলাদেশ থেকেই বা কিভাবে রোধ করা সম্ভব অর্থ পাচার?
বিশ্বজুড়ে অস্থিরতা যত বাড়ছে ততই বাড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজ। একসময় এশিয়ার ধনীদের প্রথম পছন্দ হংকং বা সিঙ্গাপুর হলেও এখন সেই স্থান দখল করে নিচ্ছে সুইজারল্যান্ড। ব্যাংকিং খাতের কঠোর গোপনীয়তা আর আইনি সুরক্ষার কারণে এশিয়ার অতি ধনীরা তাদের বিপুল সম্পদ সুইস ভল্টে জমা করছেন। বস্টন কনসাল্টিং গ্রুপের তথ্যমতে 2024 সালে সুইজারল্যান্ডে অফশোর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $2.74 ট্রিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন 2019 সালে হংকংয়ের নিরাপত্তা আইন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এশীয়রা সম্পদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আপনি যেমন সুইজারল্যান্ডের কথা বললেন, সুইজারল্যান্ড কিন্তু আসলে এই যে ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়াইজ একটি স্টেবল দেশ, এটি আজকে একদিনে হয়নি। এটি আপনি যদি হিস্ট্রি হাঁটেন দেখবেন যে গত 100 বা 150 বছর ধরে সুইজারল্যান্ড তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রেডিক্টিবিলিটি বলেন, স্টেবিলিটি বলেন, ফরেক্স রিজার্ভের কথা বলেন, ইন্টারেস্ট রেটের কথা বলেন, এই সকল অ্যাসপেক্টে বারবার ভালো পারফর্ম করার কারণে কিন্তু তাদেরকে আসলে মানুষজন আসলে একটা সেফ ফাইন্যান্সিয়াল সিস্টেম হিসেবে গণ্য করে। একসময় লন্ডনের প্রপার্টি বাজার এশীয়দের মূল আকর্ষণ থাকলেও ট্যাক্স আইনের পরিবর্তনে মুখ ফিরিয়ে নিয়েছে সুইজারল্যান্ডের দিকে। চাহিদা সামাল দিতে সুইস ব্যাংকগুলো শক্তিশালী এশিয়া ডেস্ক খুলছে, নিয়োগ দিচ্ছে শত শত কর্মী। বিশ্ব যখন বৈধ সম্পদের নিরাপত্তা খুঁজছে, তখন বাংলাদেশ লড়ছে গত 1.5 দশকে পাচার হওয়া বিপুল অঙ্কের অবৈধ সম্পদ নিয়ে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর সামনে এসেছে ভয়াবহ সব তথ্য। অভিযোগ রয়েছে গত 15 বছরে দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার হয়েছে দুবাই, লন্ডন আর এই সুইজারল্যান্ডেই। জুলাইয়ের পরবর্তী সময় একটা জিনিস হয়েছে বলে আমি মনে করি, সেটা হলো এই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট হয়েছে, যে দেশ থেকে প্রচুর টাকা চলে গেছে, অনেক কিছু খুঁজে বের করা হয়েছে, আনার্থ করা হয়েছে যে টাকা অনেক চলে গেছে, এবং আমাদের কাছে সিমটম আছে যে দেশ থেকে অনেক টাকা চলে গেছে বিদেশে, এবং সেই টাকাগুলো ফেরত আনার অনেকগুলো প্রক্রিয়াও শুরু করা হয়েছিল, এবং এগুলো কিন্তু অনেক লেন্দি প্রক্রিয়া, এবং এগুলো সফলতার হার কিন্তু খুব বেশি না। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো এশিয়ার ধনীদের জন্য সুরক্ষিত দুর্গ হলেও বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য তা যেন লুণ্ঠিত সম্পদের গুদাম না হয়, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। পাচার হওয়া অর্থ ফেরানো যেমন কঠিন, তেমনি রাজনৈতিক সদিচ্ছা থাকলে তা অসম্ভব নয়। এখন দেখার বিষয় নতুন বাংলাদেশে লুণ্ঠিত সম্পদ কতটা ঘরে ফেরে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম 2 ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি নতুন নির্বাচক প্যানেল। পাকিস্তানের বিপক্ষে খেলা সিরিজে স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন হাবিবুল বাশারের প্যানেল। পাকিস্তান সিরিজে স্কোয়াডের 4 ক্রিকেটার ম্যাচ খেলারই সুযোগ পাননি, সে কারণে অপরিবর্তিত দল বলছেন বাশার। 17 এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। আইপিএল ও পিএসএল চলমান, তাই তো অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে ব্ল্যাক ক্যাপরা। বাংলাদেশেরও 6 ক্রিকেটার খেলছে পিএসএল, কিন্তু নির্বাচকরা তারপরও ঘোষণা করেছে সেরা শক্তির দল। কারণটা স্পষ্ট, সরাসরি বিশ্বকাপে জায়গা করাটা সবার আগে গুরুত্ব দিচ্ছে বোর্ড। শুধু তাই নয়, স্কোয়াডে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতেই সবশেষ সিরিজের দল অপরিবর্তিত রেখেছে নতুন নির্বাচক প্যানেল। দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মাহিদুল ইসলাম সুযোগ পাইনি, ওকে বাদ দিতে হলে আমার নিজের কাছে ক্লিয়ার হতে হবে না আমি কেন বাদ দেবো, সেটা আমাদের কাছে ছিল না। আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তারা সুযোগ পেয়েছে, যে জন্যই সুযোগ পেয়েছে, তাদেরকে একটু সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না। এটা মূল কারণ ছিল আসলে সেম টিম রেখে দেওয়ার জন্য, আর সেম টাইম যারা খেলেছেন। গত সিরিজে ওপেনার লিটন দাস খেলেছিলেন 4 নম্বরে। মেকশিফট পজিশনে লিটন খারাপ করেনি। এই সিরিজেও লিটন খেলবেন একই পজিশনে। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মতে লিটনের আদর্শ জায়গা ওপেনিং, কিন্তু দলের প্রয়োজনকে আগে দেয়া হচ্ছে অগ্রাধিকার। লিটন ওয়াজ কোয়াইট সাকসেসফুল, হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। তাকে নাম্বার 4-এ আনা হয়েছে। আমি যতদূর জানি যে মিডল অর্ডার একটি স্টেবিলিটি করা দরকার, বিকজ মুশফিক রহিম, মাহমুদুল্লাহ চলে যাওয়ার পরে আমাদের আসলে ওইখানে খুব একটা এক্সপিরিয়েন্স নেই। বাট ভবিষ্যতে দেখা যাক কী হয়। বাট হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। আমরা চাই তার বেস্টটা যেন তার কাছ থেকে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সৌম্য সরকার, কিন্তু এই সৌম্য তার আগের সিরিজেও ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটার। সৌম্য সরকারকে নিয়ে নতুন নির্বাচক প্যানেলের ভাবনাটা কি? এই সিরিজেও কি বেঞ্চে বসে থাকবেন তিনি? উত্তরটা হ্যাঁ।
কিন্তু কেন তার ব্যাখ্যা দিলেন সুমন। যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, তো আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার আরেকটা সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে, এটুকু নিশ্চয় দিতে পারি সে ওই 2-3 ম্যাচ খারাপ খেলে চলে যাবে না। সাকিব আল হাসানের জাতীয় দলের প্রত্যাবর্তনের গল্পটা এখন যেন আরব্য রজনীর গল্পের মতোই। আসলে বাস্তবতা কি? সাকিবকে নিয়ে কি 2027 সালের বিশ্বকাপের কোনো পরিকল্পনা করছেন নির্বাচকরা? ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু থাকবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করেনি। যদি চাই লম্বা সময় সব কিছু ঠিকঠাক থাকে, আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্যই চাই। আর আলাপটা আসলে এটাই হয়েছে যে আসলে সে কতখানি প্রিপেয়ার, বিকজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আগে নিজে প্রিপেয়ার হওয়াটাও অনেক দরকার হয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।